আজ আমরা জানবো ব্রাহ্ম সমাজের ভূমিকা। 19 শতকের ভারত সমাজ, ধর্ম এতটাই কুসংস্কারে আচ্ছন্ন ছিল যে মানুষ যে কোনো প্রথাকে আঁকড়ে ধরত, যার পেছনে কোনো বাস্তবতাই ছিল না। তারপর যখন ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলো, তখন অনেকেই এই গোড়া রক্ষণশীল মানুষদের উপরে প্রশ্ন তুলল। আর তখন থেকে শুরু হলো সমাজ সংস্কারের ধারা। তো ভারতের সমাজ সংস্কারের অগ্রদূত রাজা রামমোহন রায় আমরা জানি। তো সেই রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত একটি দল বা প্রতিষ্ঠান ব্রাহ্ম সমাজ। তো সেই ব্রাহ্ম সমাজ নাম কিভাবে এলো, কিভাবে ধাপে ধাপে তাদের আন্দোলনকে চালিয়ে নিয়ে গিয়েছিল, তাদের ভাঙন কিভাবে ঘটলো, তো আমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো এসে দেখা যাক 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করলেন, যেটি 1828 খ্রিস্টাব্দে গিয়ে ব্রাহ্ম সভা নাম নিল। তার 2 বছর পরেই 1830 সালে এটি ব্রাহ্ম সমাজে পরিণত হলো। তো এই ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম সভা, তারা তাদের যে কর্মসূচি গ্রহণ করেছিল রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সেইভাবে এগিয়ে চলেছিল। কিন্তু এই অবস্থায় রাজা রামমোহন রায়কে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর, যিনি দূত হিসাবে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন, এবং সেই সময়ে দ্বিতীয় আকবর ওনাকে রাজা উপাধিটা দিয়েছিলেন। তারপর থেকে উনি রাজা রামমোহন রায় নামে পরিচিত। কিন্তু সেখানে গিয়ে 1833 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় মেনিনজাইটিস রোগে, মাথার একটি রোগ মেনিনজাইটিস রোগে তিনি মারা যান। ফলে এই যে ব্রাহ্ম সমাজ এবং তার যে আন্দোলন, সেটা অনেকটাই স্থিমিত হয়ে পড়েছিল। পরবর্তীকালে 1843 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি ব্রাহ্ম সমাজে যোগদান করলেন, এবং যোগদানের সাথে সাথে ব্রাহ্ম সমাজ বলা যেতে পারে আবার নতুন প্রাণ ফিরে পেল। তো দেবেন্দ্রনাথ ঠাকুর যদিও তিনি একটু রক্ষণশীল মানুষ ছিলেন, তবুও তিনি এই ব্রাহ্ম সমাজের ধারাটাকে বজায় রেখেই তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এরপর 1857-58 খ্রিস্টাব্দে মতান্তর রয়েছে এখানে, তবে 57তেই উনি অর্থাৎ কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগদান করলেন। তো ব্রাহ্ম সমাজে তিনি যোগদান করার পর ব্রাহ্ম সমাজের গতিধারা অনেকটাই বেড়ে গিয়েছিল। তখন ব্রাহ্ম সমাজের যে কর্মসূচি, তাদের যে কার্যকলাপ, বাংলা ছাড়িয়ে বাংলার বাইরে বোম্বাই, গুজরাট বিভিন্ন অঞ্চলে ব্রাহ্ম সমাজের কর্মসূচি ছড়িয়ে পড়ে বা তাদের কার্যকলাপ ছড়িয়ে পড়ে। তো কেশবচন্দ্র সেনের এই কাজে দেবেন্দ্রনাথ ঠাকুর খুবই মুগ্ধ হয়েছিলেন, এবং মুগ্ধ হওয়ার পর যার জন্য তিনি 1862 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই কেশবচন্দ্র সেনের সঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুরের বিবাদ বাধে। আর সেই বিবাদটা কি ছিল? আদর্শগত কিছু বিবাদ। আদর্শগত বিবাদ বলতে, যেমন আগেই বললাম যে দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু কিছুটা হলেও রক্ষণশীল মানুষ ছিলেন। তো ফলে তিনি পৈতা ধারণ এবং হিন্দু সমাজের যেসব নিয়ম কানুন গুলো রয়েছে সেগুলোকে অনেকটাই তিনি মেনে চলতেন। কেশবচন্দ্র সেন ছিলেন অনেকটাই তার থেকে আধুনিক। ফলে তিনি কি, তিনি এই যে হিন্দুত্ববাদী অনুযায়ী যে ব্রাহ্মণদের পৈতা ধারণ, সেই পৈতা ধারণটাকে তিনি কখনো মানতেন না বা অস্বীকার করেছিলেন। এছাড়া পূজা পার্বণের ক্ষেত্রে, পৈতা নেওয়ার ক্ষেত্রে, তো এগুলোর জন্য আলাদা যে ব্রাহ্মণদেরই প্রয়োজন আছে, তিনি হয়তো সেটাকে খুব একটা গুরুত্ব দিতেন না। ফলে খুব দ্রুতই কেশবচন্দ্র সেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের মধ্যে একটা বিবাদ তৈরি হয়। আর সেই বিবাদের ফলে দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে ব্রাহ্ম সমাজ থেকে বিতাড়িত করলেন। তো এরপর ফলে এই যে 1866 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজের প্রথমবারের জন্য ভাঙন ঘটল। এবার আমরা দেখব যে ব্রাহ্ম সমাজের দ্বিতীয় ভাঙন কিভাবে ঘটলো। আচ্ছা, আমরা দেখলাম যে 1866 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজের ভাঙন হলো। এই ব্রাহ্ম সমাজ ভেঙে তাহলে কি কি হলো? ব্রাহ্ম সমাজ ভেঙে একটা নাম হলো আদি ব্রাহ্ম সমাজ, এবং অপরটির নাম হলো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। তাহলে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ এবং আদি ব্রাহ্ম সমাজের জন্মকাল 1866। এই সময় আদি ব্রাহ্ম সমাজ দেবেন্দ্রনাথ ঠাকুর নিজেই পরিচালনা করতে শুরু করলেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে কেশবচন্দ্র সেন এবং তার অনুগামীদের নিয়ে যে সমাজটা তৈরি করলেন, তার নাম ছিল ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। তার নেতৃত্ব তার নেতা ছিলেন কেশবচন্দ্র সেন। কিন্তু কেশবচন্দ্র সেনের সঙ্গে তার অনুগামীদের মধ্যে অচিরেই একটা বিবাদ দেখা দিল। সেই বিবাদটা কি নিয়ে? আসলে 1872 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের উদ্যোগে টি আইন পাশ হয়েছিল, যেখানে কি ছিল, যেখানে অসবর্ণ এবং হিন্দু বিধবাদের পুনর্বিবাহ চালু করা, বাল্য বিবাহ এবং পুরুষদের বহু বিবাহ বন্ধ করা, অর্থাৎ বাল্য বিবাহ বন্ধ করা, পুরুষদের বহু বিবাহ বন্ধ করা। অথচ এই কেশবচন্দ্র সেন তার কন্যাকে কোচবিহার রাজপুত্রের সঙ্গে বাল্য অবস্থাতেই বিয়ে দেন, তখনও তার বিবাহের বয়স হয়নি। তো স্বাভাবিক এটা। কেশবচন্দ্র সেন এবং তার অনুগামীরা যে ভারতবর্ষের ব্রাহ্ম সমাজের উদ্যোগে
বাল্য বিবাহ বন্ধ করা একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছিল। সেখানে যদি কোনো নেতা বা নেত্রীর কন্যাই বাল্য অবস্থায় বিবাহ দেন, তাহলে স্বাভাবিকভাবেই সেই সমাজ এর কথা সমাজ মানবে না। তো সেই কারণেই কেশবচন্দ্র সেনের সঙ্গে বাকি যারা ছিলেন আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, আহ, এদের সঙ্গে একটা মনোমালিন্য তৈরি হলো এবং তারা দল থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর 1878 খ্রিস্টাব্দে, যদিও এই 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় ভাঙনটা হয় এবং 1878 খ্রিস্টাব্দে যারা কেশবচন্দ্র সেনের থেকে বেরিয়ে এসেছিলেন বা ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে এসেছিলেন, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, সকলেই এনারা কি করলেন, সাধারণ ব্রাহ্ম সমাজ বলে একটি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন। তো তার 2 বছর পর 1880 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেন কি করলেন, বিজয় কৃষ্ণ গোস্বামী, একজন সাধক, তার সঙ্গে কথাবার্তা বলে তিনি নববিধান ব্রাহ্ম সমাজ নামে একটি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন। তো এই অল্প কিছু কথার মধ্যে ব্রাহ্ম সমাজের জন্ম থেকে তার ভাঙন আর এভাবে ব্রাহ্ম সমাজ কাজ করে।